আমন্ত্রণ সন্ধ্যার এসএটিভি সংবাদে, সঙ্গে আছি আমি ফাতারা সুরভি। শুরুতেই শিরোনাম। আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে বিদেশিদের কাছে নালিশ ছাড়া বিএনপির আর কিছু করার নেই বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে প্রশাসন গণশত্রুতে পরিণত হয়েছে মন্তব্য ফখরুলের। শপথ নিতে পারেন গণফোরামের 2 সদস্য, ইঙ্গিত ডক্টর কামালের। নির্বাচনী আমেজ কাটিয়ে এখনো জমেনি দেশে বৃহত্তর পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ। চলতি সপ্তাহে বেচাকেনা বাড়বে প্রত্যাশা ব্যবসায়ীদের। বর্ষিয়ান রাজনীতিক আওয়ামী লীগ নেতা সৈয়দ আশরাফের মরদেহ ঢাকায় পৌঁছেছে। কাল সকাল 10:30টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানানো। আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে বিদেশিদের কাছে নালিশ ছাড়া বিএনপির আর কোনো অবলম্বন নেই, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার দাবি, জনবিচ্ছিন্নতার কারণেই সংসদ নির্বাচনে বিএনপির শোচনীয় পরাজয় হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় উদযাপন করবে আওয়ামী লীগ। এরই মধ্যে জনতার রায়কে জনতার সাথে উদযাপনে 19 জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে। মহাসমাবেশ সফল করতে বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সাথে সহযোগী সব সংগঠনের এই যৌথ সভা। প্রথমেই সভাপতি মণ্ডলীর সদ্য প্রয়াত সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শোক জানিয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দেশ হারিয়েছে এক মহান নেতা, আর আওয়ামী লীগ হারালো অমূল্য সম্পদ। এরপর সাবেক সাধারণ সম্পাদকের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় 1 মিনিট নীরবতা পালন করা হয়। বৈঠকের শুরুতে ওবায়দুল কাদের বলেন, সারা দেশে নৌকার পক্ষের গণজোয়ারেই পরাজিত হয়েছে সাম্প্রদায়িক শক্তি। সেই সাথে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকায় বিপুল বিজয় সম্ভব হয়েছে। দৃশ্যত বিদ্রোহ তেমন আমাদের পরিলক্ষিত হয়নি। এটাই আওয়ামী লীগের ভিত্তির প্রথম সোপান। পার্টি স্মরণকালের সবচেয়ে বেশি ঐক্য, সবচেয়ে শক্তিশালী ঐক্য, টিম স্পিরিট, ইউনিটি প্রদর্শন করতে পেরেছে। আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ বিএনপি নিরুপায় হয়ে বিদেশিদের কাছে নালিশ করছে। দলটির ব্যর্থ নেতারা অসংলগ্ন সংলাপ করছে বলেও মনে করেন তিনি। আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ, এখন তাদের আর অবলম্বন কি আছে? নালিশ করা ছাড়া। দেশের লোকের কাছে তো অনেক বলেছে, এখন বিদেশিদের কাছে তারা নালিশ করে যাচ্ছে। আর মির্জা ফখরুল যেসব কথাবার্তা বলছেন, একজন রাজনীতিকে অসংলগ্ন সংলাপ। নির্বাচনে বিপুল বিজয়ের জন্য জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাদেরকে সাথে নিয়ে ভবিষ্যৎ কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের নির্দেশও দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ফারজানা শোভা, এসএটিভি, ঢাকা। জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে আওয়ামী লীগ ও প্রশাসন গণশত্রুতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নোয়াখালী সুবর্ণচরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারীকে দেখতে গিয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। তার দাবি, জনগণের বিরুদ্ধে অবস্থান নেয়ায় দেশ গণতন্ত্রবিহীন হয়ে অন্ধকার যুগে প্রবেশ করেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন এম.এ. নাসের। 30 ডিসেম্বর রাতে নোয়াখালীর সুবর্ণচরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার এক নারীকে দেখতে নোয়াখালী জেনারেল হাসপাতালে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। এ সময় তারা নির্যাতিতার সার্বিক খোঁজখবর ও সহানুভূতি জানান, পাশাপাশি আর্থিক সহায়তা করেন। পরে সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, সারা দেশের নির্বাচন পরবর্তী সহিংসতা অব্যাহত রয়েছে। এ সময় দোষীদের বিচার দাবিও করেন তিনি। নির্বাচনের পূর্বে, নির্বাচনের দিন পরবর্তীতে যে সহিংসতার সৃষ্টি তারা করেছে, তাতে অসংখ্য মানুষ আহত হয়েছে, পঙ্গু হয়েছে। এমনকি আমার বোন নোয়াখালীতে তিনি ধর্ষিতা পর্যন্ত হয়েছেন, 4 সন্তানের মা। আমরা ধিক্কার জানাচ্ছি, তীব্র নিন্দা জানাচ্ছি এবং জনগণের কাছে এই বিচার দান করছি। আমরা মনে করি আওয়ামী লীগের এই রাষ্ট্র পক্ষকে সঙ্গে নিয়ে জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়া, এটা বাংলাদেশের রাজনীতিতে একটা দীর্ঘস্থায়ী ক্ষত সৃষ্টি করলো। এর আগে নোয়াখালী যাওয়ার পথে কুমিল্লায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব। এই ভোটের অধিকার কেড়ে নেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশের
প্রশাসন সম্পূর্ণভাবে তারা এখন গণশত্রুতে পরিণত হয়েছে এবং এই নির্বাচনের পূর্বের সহিংসতা, নির্বাচনের দিনের সহিংসতা, পরবর্তী সহিংসতার মধ্য দিয়ে আজকে গোটা বাংলাদেশে একটা সহিংস ত্রাস, একটা নৈরাজ্য সৃষ্টি করেছে। পাশবিক এই নির্যাতনের ঘটনায় এখন পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মী সহ মোট 7 জনকে আটক করেছে পুলিশ। এম.এ. নাসের, SATV নিউজ ডেস্ক। নিজেদের 2 বিজয়ী প্রার্থীর শপথ নেওয়ার বিষয়ে গণফোরামের সিদ্ধান্ত ইতিবাচক, এমনটি ইঙ্গিত দিয়েছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন। রাজধানী শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে গণফোরামের বর্ধিত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ ইঙ্গিত দেন। ডক্টর কামাল বলেন, সংসদে যাওয়ার বিষয়ে সুনির্দিষ্ট আলোচনার মাধ্যমে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও বলেন, ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন করেছে ঠিকই, কিন্তু গণফোরামের 2 প্রার্থী প্রতিযোগিতার মধ্য দিয়ে নির্বাচিত হয়ে এসেছেন। তবে এতে বিএনপির সঙ্গে কোনো সমস্যা তৈরি হবে না বলে মনে করেন ডক্টর কামাল হোসেন। নির্বাচন প্রত্যাখ্যান করেছে, কিন্তু আমাদের 2 জন এরা তো যেহেতু বিরোধী দল থেকে হয়েছেন এবং এটাকে আমরা বলেছি এটা তাদের এটা অর্জন যে তারা প্রতিযোগিতার মধ্যে দিয়ে নির্বাচিত হয়েছেন। তো তাদেরকে নির্বাচিত হওয়ার জন্য আমরা অভিনন্দন জানিয়েছি এবং এই ব্যাপারে অংশগ্রহণ করার ব্যাপারে সিদ্ধান্ত আমরা নিচ্ছি, কিন্তু আমার নিজের ধারণা যে ইতিবাচকভাবে আমরা চিন্তা করব। মনে করি না। গেল 48 ঘন্টার মধ্যেই রাজধানীর 95% নির্বাচনী পোস্টার, ব্যানার, ফেস্টুন ও অস্থায়ী ক্যাম্প সরানো হয়েছে বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র সাইদ খোকন। সকালে রাজধানীর সেগুনবাগিচায় নির্বাচনে ব্যবহৃত পোস্টার, ব্যানার, অস্থায়ী ক্যাম্প অপসারণ উদ্বোধনের পরে তিনি বলেন, ঢাকাকে আবারও পরিচ্ছন্ন ও সাধারণ মানুষের চলাচলের প্রতিবন্ধকতা দূর করতে সব ওয়ার্ডের রাজনৈতিক দলগুলোর সহযোগিতাও চান সাইদ খোকন। একই সাথে পরবর্তী 48 ঘন্টায় অন্য সব এলাকার পোস্টার, ব্যানার, ফেস্টুন অপসারণেরও নির্দেশ দেন তিনি। ইতিমধ্যে 95% এলাকা থেকে পোস্টার, ব্যানার, ফেস্টুন অপসারণ করা হয়েছে। যদি কোথাও আপনাদের দৃষ্টিগোচর হয়, আপনারা দেখতে পান, আমাদেরকে জানাবেন, আমরা সেটা অপসারণ করে দেব। স্থানীয় সংসদ সদস্য যারা নির্বাচিত হয়েছেন অত্র এলাকা থেকে, তারাও চেষ্টা করছেন আমাদের এই পরিচ্ছন্নতা কর্মসূচির সঙ্গে অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদের সম্মানিত নাগরিকদেরকে একটি পরিচ্ছন্ন ঢাকা উপহার দেবার জন্য। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় বিএনপির মহা বিপর্যয় ঘটেছে। বিভাগের 36টি আসনের একটিতেও জিততে পারেনি বিএনপি সহ ধানের শীষ প্রার্থীরা। এর মধ্যে বিএনপির হেভিওয়েট নেতা সহ 30 জনই জামানত হারিয়েছেন। আওয়ামী লীগ নেতারা বলছেন, উন্নয়ন, সমৃদ্ধি ও প্রগতিশীলতার বিপরীতে যুদ্ধাপরাধী দলের সঙ্গে সখ্যতা এবং জ্বালাও পোড়াও সহ ধ্বংসাত্মক রাজনীতির কারণেই তরুণ প্রজন্ম সহ সাধারণ ভোটাররা মুখ ফিরিয়ে নেয় বিএনপির এই মহা বিপর্যয়। খুলনা থেকে সুনীল দাসের প্রতিবেদন, ছবি তুলেছেন রকিবুল ইসলাম মতি। 2001 সালের নির্বাচনে খুলনা বিভাগের 36টি আসনের মধ্যে বিএনপি জামাত জোট 30টি আসন আর আওয়ামী লীগ পায় মাত্র 6টি আসন। 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ 34টি আসনে আর বিএনপি 2টি আসনে জয় পায়। কিন্তু 10 বছরের ব্যবধানে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভাগের সবকটি আসনেই বিপুল ভোটে বিজয়ী হয়েছে আওয়ামী লীগের প্রার্থীরা। হারানো আসনগুলো পুনরুদ্ধারের পরিবর্তে এই বিভাগের বিএনপির হেভিওয়েট নেতাসহ প্রার্থীদের মহাবিপর্যয় ঘটেছে। 36টি আসনের মধ্যে 30 জনই তাদের জামানত হারিয়েছেন। এতে দিশেহারা হয়ে পড়েছেন বিএনপির নেতাকর্মীরা। তবে আওয়ামী লীগের উন্নয়নই তরুণ প্রজন্ম সহ সাধারণ ভোটারদের রাস্তায় বিপুল বিজয় এনে দিয়েছে বলছেন নেতারা। সব ভয় ভীতিকে সব উপেক্ষা করে গণজোয়ার সৃষ্টি হয়ে আজকে শেখ হাসিনার তার মহাজোটে আজকে কিন্তু এই বিরাট অভূতপূর্ব বিজয়, এবং এই বিজয় কিন্তু 70 সাল বিজয়কে প্রায় হার মানিয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। বিএনপি নেতাদের দাবি, সুষ্ঠু পরিবেশে জনগণ ভোট দিতে পারলে ধানের শীষের পক্ষে ভোট বিপ্লবের উল্টো রেকর্ড হতো। অবাধ সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি সিংহভাগ আসনে বিজয়ী হতো বলেই সরকার এই ধরনের পরিবেশ রচনা করে বিএনপির বিজয়কে তারা আটকে দিয়েছে। নাগরিক নেতারা বলছেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও সমৃদ্ধির ধারাবাহিকতার প্রতি আস্থা রাখার পাশাপাশি বিএনপির জামাত সংশ্লিষ্টতা এবং নেতৃত্ব সংকট নির্বাচনী ফলাফলে বড় ধরনের প্রভাব ফেলেছে। ওই দলটির শেষ মুহূর্তে এসে যে এই নির্বাচনের আগে এসে যে নানান রকমের জোট মেরুকরণ এবং সেখানে প্রার্থী বাছাই, সে জায়গাটাও তাদের
ত্রুটি ছিল বলে আমি মনে করি। যে মেগা প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য এই সরকারকে দলমত নির্বিশেষে ভোট দিয়েছে, এটা গেলে একটা বিষয়। আরেকটা বিষয়, বিএনপি কিন্তু মাঠে ছিল না, এখন একটা ফাঁকা মাঠ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা বিভাগের 10 জেলার 36টি আসনে আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন দলের 202 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে। তবে বিএনপি সহ বাকি দলগুলোর প্রার্থীরা জামানত হারিয়েছেন, যা এবারের নির্বাচনে উল্লেখযোগ্য ঘটনা। সুনীল দাস, এসএটিভি, খুলনা। আওয়ামী লীগের ঐতিহাসিক জয়ের পর আন্তর্জাতিক সম্প্রদায়ের ধারাবাহিক অভিনন্দন বার্তার কারণে নির্বাচনে অনিয়ম তদন্তের প্রশ্নে চাপমুক্ত থাকতে পারছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্লেষণধর্মী প্রতিবেদনে এমন মতামত দিয়েছে মার্কিন বার্তা সংস্থা এপি। বিশ্লেষণ অনুযায়ী শুভেচ্ছার আড়ালে লুকিয়ে থাকা আন্তর্জাতিক সমর্থন প্রধানমন্ত্রীকে নির্ভর রেখেছে। একজন সাবেক কূটনীতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষককে উদ্ধৃত করে ওই প্রতিবেদনে বলা হয়েছে, 1 দশকের শাসনে অর্জিত উন্নয়ন ও সমৃদ্ধি প্রভাবশালী ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার পাশাপাশি রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার মধ্য দিয়ে এই সমর্থন আদায় করে নিতে সক্ষম হয়েছেন শেখ হাসিনা। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশাল ব্যবধানে পুনর্নির্বাচিত হয়ে অভিনন্দন জোয়ারে ভাসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। নির্বাচনী অনিয়মের অভিযোগ তদন্তের ব্যাপারে খুব একটা ভাবছেন না তিনি। এদিকে নির্বাচনী আমেজ কাটিয়ে এখনো পুরোপুরি জমেনি দেশের বৃহত্তর পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ। 100 বছরের পুরনো এই বাজারে প্রতিটি অলিগলিতে যেখানে দিনরাত লেগে থাকতো যানজট, শ্রমিকদের হাঁকডাকে মুখর থাকতো গোটা এলাকা, সেই গলিপথ এখন অনেকটাই ফাঁকা। ব্যবসায়ীরা জানিয়েছে, নির্বাচনের কারণে 25 ডিসেম্বর থেকে কার্যক্রম গুটিয়ে নেন তারা। তবে এখন আবার ব্যবসায়ীরা আসতে শুরু করেছেন বাজারে। ব্যবসায়ী নেতাদের প্রত্যাশা, চলতি সপ্তাহে আগের অবস্থায় ফিরবে খাতুনগঞ্জ। অমিত দাসের ক্যামেরায় সোহাগ বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত। এই দৃশ্য কদিন আগের। কেউ গুদাম থেকে পণ্য কিনে তা লোড করছেন ট্রাকে, কেউ বা এক গুদাম থেকে অন্য গুদামে ঘুরছেন একটু কম দামে ভালো পণ্য পাবার আশায়। এটাই খাতুনগঞ্জের পরিচিত ছবি, যেখানে মানুষের পাশাপাশি ছোট বড় পণ্যবাহী যানবাহনের চাপে তিল ধারণের ঠাঁই ছিল না, সেসব গলিপথ এখন অনেকটাই ফাঁকা। ব্যবসায়ীরা জানান, আগে যেখানে প্রতিদিন গড়ে অন্তত কয়েক হাজার পণ্য ভর্তি ট্রাক বের হতো, এখন সেটা 100-এর নিচে নেমে এসেছে। মোটামুটি ব্যবসা বাণিজ্য বিগত 15-20 দিন তো নাই বললেই চলে। হয়তো নতুন সরকার বা নতুনভাবে কি আসতেছে সেটার উপর নির্ভর করে ব্যবসা বাণিজ্য প্রসার হবে বলে আমরা বিশ্বাস করি। আর দেশের মোট পাইকারি বাজারের 50%-এরও বেশি নিয়ন্ত্রণ করে খাতুনগঞ্জ। কিন্তু নির্বাচন নিয়ে অনিশ্চয়তার কারণে গেল 2 সপ্তাহ মোকাম থেকে পাইকাররা আসেনি তেমন। তবে অচিরেই খাতুনগঞ্জ আগের অবস্থায় ফিরবে বলে প্রত্যাশা এই ব্যবসায়ী নেতার। একসময় প্রায় 80% খাতুনগঞ্জে ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করতে, ইদানিং বিভিন্ন কেন্দ্রিক ইম্পোর্টার বেড়ে যাওয়াতে কিছুটা ভাটা পড়লেও বাট খাতুনগঞ্জে ইলেকশনের পর থেকে ব্যবসার কিছুটা চাঙ্গা ভাব আমরা লক্ষ্য করছি। আশা করছি এটা মোটামুটি আরও দ্রুত গতিতে আগাই যাবে। তবে খাতুনগঞ্জ ট্রেড অ্যাসোসিয়েশনের দাবি, নির্বাচনকে সামনে রেখে আগে থেকেই মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছিলেন ব্যবসায়ীরা, তাই সার্বিক আমদানি রপ্তানি বাণিজ্যে তেমন প্রভাব পড়েনি। এইবারও আমাদের একটা আতঙ্ক ছিল যে নির্বাচন আসতেছে, কি হয় কি না হয় একটা আতঙ্ক ছিল। এটা খুব অল্প সময়ের জন্য, নির্বাচনের পূর্বে 4 থেকে 5 দিন, নির্বাচনের পরে 3 দিন বা 2 দিন, কিন্তু এখন আস্তে আস্তে আবার সেটা আবার সচল হচ্ছে। খাতুনগঞ্জের ছোট্ট এই এলাকায় দেশের সবকটি ব্যাংকের একাধিক শাখা রয়েছে। বাজারের কেনাবেচার উপর নির্ভর করে ব্যাংকের লেনদেন। ব্যাংক থেকে প্রাপ্ত পরিসংখ্যান বলছে, নির্বাচনের 1 সপ্তাহ আগে থেকেই ক্রমান্বয়ে কমছে ব্যাংকিং লেনদেন। জানুয়ারির প্রথম দিকে তা 20% নেমে এসেছে। সোহাগ বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম। বর্ষিয়ান রাজনীতিক, আওয়ামী লীগ নেতা ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ ঢাকায় পৌঁছেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বিকেল 5:30টায় আশরাফুল ইসলামের মরদেহ ব্যাংকক থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগ নেতারা বিমানবন্দরে সৈয়দ আশরাফের কফিন গ্রহণ করেন। এরপর সন্ধ্যায় তার মরদেহ নেওয়া হয় মিন্টো রোডের সরকারি বাসভবনে। রাতে মরদেহ রাখা হবে সম্মিলিত সামরিক হাসপাতালের হিমঘরে। রোববার সকাল 10:30টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সৈয়দ আশরাফের প্রথম জানাজা হবে। এরপর হেলিকপ্টারে করে মরদেহ নেওয়া হবে তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জে। দুপুর 12টায় কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়াম মাঠে জানাজা হবে। আর দুপুর 2টায় ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহ মাঠে জানাজার পর আশরাফের মরদেহ আবারও ঢাকায় আনা হবে।
বাদ আসর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফ বৃহস্পতিবার ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে কয়েক মাস ধরে সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি। দর্শক, রাজধানী মিন্টো রোডে সৈয়দ আশরাফের সরকারি বাসভবনে আছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। চলে যাচ্ছি তার কাছে। তুহিন, মরদেহ দেশে আনার পর বাকি আনুষ্ঠানিকতার বিস্তারিত আমাদের জানান। জি সুরভি, আপনি যেমনটি বলছিলেন যে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম গত বৃহস্পতিবার দিবাগত রাতে সিঙ্গাপুর ইন্তেকাল করেন। তার মরদেহ কিন্তু 5টা সাড়ে 5টা নাগাদ যখন বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে, তার পরপর কিন্তু তার মরদেহটি নিয়ে আসা হয় মিন্টো রোডে যে সরকারি বাসভবন রয়েছে সেখানে। এখানে আমি যদি বলি, আসলে এখানে বিভিন্ন স্তরের অর্থাৎ রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও কিশোরগঞ্জের স্থানীয় নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষের একটি মানুষের ভিড় আমরা দেখছি। কারণ তারা বলছে যে সৈয়দ আশরাফের মতো একজন জাতীয় নেতা তার চলে যাওয়াতে একটি দেশের রাজনৈতিক অঙ্গনে এবং দেশের জন্য একটি অপূরণীয় ক্ষতি হয়েছে। তো সে লোকে কিন্তু আসলে আমরা এখানে দেখছি যে বিপুল পরিমাণে মানুষের ভিড় জমেছে এবং তারা সৈয়দ আশরাফুল ইসলামকে শ্রদ্ধা জানানোর জন্য তারা ভিড় করছেন। এবং আপনি যেমনটি বলছিলেন যে তার এখানে কিন্তু সাধারণ মানুষের জন্য যখন শ্রদ্ধা নিবেদন শেষ হবে তার পরপরই কিন্তু তাকে নিয়ে যাওয়া হবে রাজধানীর সামরিক হাসপাতালে। সেখানে কিন্তু তার মরদেহ রাতে রাখা হবে। সেখান থেকে আগামীকালকে কিন্তু সকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার একটি জানাজা হবে। সেখান থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হবে কিশোরগঞ্জে, যেখান থেকে সে এবছর কিন্তু সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং তার পৈতৃক যে বাসভবন রয়েছে সেখানে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে সেখানে আপনি নিউজে বলছিলেন যে সেখানে পুরাতন স্টেডিয়াম, কিন্তু এখানে একটু সংশোধন আমি করি যে তার কিন্তু জানাজা হবে কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দানে তার জানাজা শেষে তারপর তার মরদেহ নিয়ে যাওয়া হবে ময়মনসিংহে। সেখানে জানাজা শেষে কিন্তু তার মরদেহ আবারও ঢাকাতে নিয়ে আসা হবে। ঢাকাতে নিয়ে এসে জানাজা তার বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হবে। কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকত থেকে 2 যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে বাহারছড়ার মেরিন ড্রাইভের কাছে সমুদ্র সৈকতে তাদের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে গুলিবিদ্ধ মরদেহ দুটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইয়াবা ব্যবসার জেরে এই ঘটনাটি ঘটেছে। নিহতরা উঞ্চি প্রাং পুটিবিলা রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের বাসিন্দা। এর আগে শুক্রবার বিকেলেও সমুদ্র সৈকত এলাকা থেকে আরও এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছিল পুলিশ। এদিকে নড়াইলের লোহাগড়া উপজেলার সারল বাগডাঙ্গা গ্রামে হাজেরা বেগম নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এলাকাবাসী জানায় নিহত হাজেরার 2 ছেলে লুৎফর রহমান খান ও অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল আকরাম হোসেন খানের সঙ্গে চাচাতো ভাই আবুল কালাম আজাদ খানের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই বিরোধের জেরে মাস 2 আগে আকরামকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছিল চাচাতো ভাই ও তার সমর্থকরা। এদিকে পুলিশ জানায় শুক্রবার রাতে দুর্বৃত্তরা বাড়ির পশ্চিমে পুকুর সংলগ্ন একটি মাঠে তাকে জবাই করে হত্যা করে মৃতদেহটি ফেলে যায়। সড়ক দুর্ঘটনায় 3 জেলায় এক শিশুসহ 5 জন নিহত হয়েছে। সিরাজগঞ্জের কামারখন্দে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক হেলপার সহ 3 জন নিহত হয়েছে। ভোর 4:45টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে ঝাউইল ওভারব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এদিকে দুপুর 1:30টার দিকে ঢাকা মাওয়া মহাসড়কের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটের কাছে বালুবাহী ট্রাক চাপায় মোহাম্মদ জাহাঙ্গীর আলম নামের এক ওষুধ বিক্রেতা মারা গেছে। নিহত জাহাঙ্গীর শরীয়তপুর জেলার ডামুডা উপজেলার ছাতিয়ানি গ্রামের বাসিন্দা। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় সৌরভ মিয়া নামে এক শিশু নিহত হয়েছে। সৌরভ ঘর থেকে বের হয়ে বাড়ির সামনে রাস্তায় আসলে একটি ট্রাক্টরের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। চাঁদপুরের 8টি থানা ও 3টি পুলিশ ফাঁড়িতে বছরের পর বছর পড়ে আছে আটককৃত কয়েকশো গাড়ি। এতে সরকার যেমন হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব, পাশাপাশি দীর্ঘ সময় অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার সম্পদ।
তবে স্থানীয় আইনজীবী ও পুলিশের কর্মকর্তারা এর জন্য প্রশাসনিক ও বিচারিক দীর্ঘসূত্রিতাকে দায়ী করেছেন। চাঁদপুর প্রতিনিধি জিএম শাহিনের প্রতিবেদন। মোটরসাইকেল, মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশা, এই 3 ধরনের মিলিয়ে 4 শতাধিক যানবাহন চাঁদপুরের 8 থানায় অযত্ন অবহেলায় পড়ে আছে দীর্ঘদিন। এগুলোর নেই সঠিক কোনো কাগজপত্র। বিভিন্ন সময় পুলিশের অভিযানে আটক করা হয় গাড়িগুলো। আবার অবৈধ মালামাল বহন কিংবা সড়ক দুর্ঘটনার কারণে আটক যানবাহনও আছে। কিন্তু থানায় আনার পর খোলা আকাশের নিচে দিনের পর দিন পড়ে থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে যানবাহনগুলো। এর বেশিরভাগই নষ্ট হয়ে মিশে যাচ্ছে মাটির সঙ্গে। থানার মধ্যে যে সকল গাড়িগুলি পড়ে রয়েছে সে সকল গাড়িগুলি যদি নিলামে বিক্রি করে দেওয়া হয় তাহলে গাড়িগুলি আর নষ্ট হবে না। গাড়িগুলি দ্রুত মামলা শেষ করে দ্রুত প্রসেস করে যদি এগুলি নিলাম দেওয়া হয় তাহলে সরকার অনেক রাজস্ব পাবে। পুলিশ কর্মকর্তারা জানালেন, আইনি জটিলতা ও নিলাম প্রক্রিয়ায় দীর্ঘ সময় লাগার কারণে সমস্যা বাড়ছে। তবে আদালতের নির্দেশনা পাওয়া গেলে সমস্যা কমে আসবে। যেগুলোর মালিকানা পাওয়া যায় না সেগুলো আমরা নিলামের মাধ্যমে নিষ্পত্তি করার ব্যবস্থা করি। নিলামের জন্য আমরা কোর্টে লিখি, কোর্ট থেকে আমাদের আদেশ পেতে সময় লাগে, এই জন্য আমরা নিষ্পত্তি করতে পারি না। কোনো ডাম্পিং প্লেস আমাদের জেলায় এখনো হয় নাই। আমরা এটা হওয়ার জন্য সরকার উদ্যোগ নিয়েছে। তো ট্রাফিক বিল্ডিং হলে আমরা এগুলিকে শেডের নিচে নিয়ে যাব। নানা সীমাবদ্ধতার কথা জানিয়ে সরকার পক্ষের এই আইনজীবী জানালেন, বিচার প্রক্রিয়া সহজ ও দ্রুত হচ্ছে, তাই শীঘ্রই সংকট কেটে যাবে। পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স হয়, সেই কনফারেন্সে এগুলি উত্থাপন হয় এবং সবাই এগুলি নিয়ে বলাবলি করে এবং আমরাও স্যারদেরকে বলি। স্যাররা বলতেছে যে একটাই, যে মামলার জটিলতা যদি শেষ হয় তাহলে এগুলি নিলাম দেওয়া যাবে। এদিকে দীর্ঘদিন গাড়িগুলো পড়ে থাকার কারণে শুধু অর্থনৈতিক ক্ষতি হচ্ছে তা নয়, মারাত্মক ক্ষতির মুখে পড়ছে সংশ্লিষ্ট থানাগুলোর পরিবেশ। জিএম শাহিন, এসএটিভি, চাঁদপুর। কার্পাস সিস্টেম বাতিলের দাবিতে শ্রমিক ধর্মঘটে অচল হয়ে পড়েছে ফেনী বিনোলিয়া স্থলবন্দর। এতে শতাধিক পণ্যবাহী ট্রাক পণ্য নিয়ে বিনোলিয়া স্থলবন্দরে আটকা পড়েছে। পাশাপাশি ধর্মঘটের ফলে গত কদিনে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন শুল্ক বিভাগের কর্মকর্তারা। ফেনী থেকে মাইনুল রাসেলের প্রতিবেদন, জানাচ্ছেন সাইকা সাম্মা। গেল বছরের ৮ অক্টোবর ভারতের নয়াদিল্লিতে দুদেশের যৌথ সভায় বিলোনিয়া সহ দেশের 4টি বন্দরে কার্পাস সিস্টেম চালুর সিদ্ধান্ত হয়। এরপর 1 জানুয়ারি থেকে এটি কার্যকর করে বন্দর কর্তৃপক্ষ। তাই কার্পাস সিস্টেম বাতিলের দাবিতে বাংলাদেশের শ্রমিকরা আন্দোলনের ডাক দেয়। আর গত 4 দিন ধরে সারি সারিভাবে দাঁড়িয়ে আছে পণ্যবাহী ট্রাক। ফলে বন্দরের কার্যক্রম বন্ধ থাকায় দেশ হারাচ্ছে রাজস্ব। শ্রমিকরা বলছেন, দীর্ঘ 10 বছর ধরে বাংলাদেশের অংশে মালামাল লোড আনলোড করা হয়েছে। এতে ভারত ও বাংলাদেশি শ্রমিকরা যৌথভাবে বন্দরে শ্রম দিয়ে আসছিল। কিন্তু নতুন নিয়মের কারণে শুধু ভারতের সীমানায় মালামাল লোড আনলোড করার সিস্টেম চালু হয়েছে। এখানে তো ভারতে সব সুযোগ সুবিধা পাইলো, বাংলাদেশে কি লাভ হলো? আমরা এখানে 250 লেবার আছি, তাহলে আমরা কই যাবো? আমরা তো এখন চুরি ডাকাতি করতে হবে, আমরা তো আর কোনো কাজ নাই এখানে। আমরা আজকে 5 দিন এখানে বসে আছি, আমার গাড়ি আনলোড হইতেছে না। শ্রমিকদের আন্দোলনে বন্দর কার্যক্রম অচল হওয়ার পাশাপাশি লোকসান গুনছেন ব্যবসায়ীরা। এই বিলোনিয়া স্থলবন্দর চালু হওয়ার পর থেকে আসলে ভারতের শ্রমিকেরাও কিন্তু বাংলাদেশে এসেই কাজ করেছে। দুই দেশের কাস্টমস অফিসাররা বলতেছে যে বাংলাদেশের শ্রমিকেরা ভারতে গিয়ে কাজ করার সুযোগ পাবে না। মনে করেন 280 লেবার আছে, এগুলো কিভাবে সংসার আছে, বহুলা আছে, মাও আছে, এগুলো কেমনে চলবে? এদিকে বিলোনিয়া স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি রপ্তানি কার্যক্রম পরিচালনার কথা থাকলেও বাংলাদেশ থেকে একমুখী রপ্তানি বাণিজ্য চলছে। আর বন্দরে শ্রমিকদের আন্দোলনে স্থবির হয়ে পড়েছে কার্যক্রম। অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং এর মাধ্যমে আমাদের আঞ্চলিক অফিস কুমিল্লার ওনাদেরকে ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে অবহিত করা হয়েছে এবং সবসময় এখানকার সর্বশেষ তথ্য আমি তাদেরকে দিয়ে এখানকার সর্বশেষ পরিস্থিতি আমরা তাদেরকে নলেজ দেওয়া হয়েছে। এই স্থলবন্দরে কাজ করে চলে প্রায় 300 শ্রমিকের জীবন জীবিকা। তাই সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি সংশ্লিষ্টদের। এসএটিভি নিউজ ডেস্ক। আবহাওয়া সরিষা চাষের উপযোগী হওয়ায় গত বছরের মতো এবারও সরিষার বাম্পার ফলন আশা করছে সাতক্ষীরার কৃষকরা। কৃষি বিভাগ বলছে, চাষে কম খরচ এবং বাজার মূল্য ভালো থাকায় কৃষকরা এবারও বেশিরভাগ জমিতে সরিষার আবাদ করেছেন। সাতক্ষীরা প্রতিনিধি শাহিন গোলদারের প্রতিবেদন, জানাচ্ছেন এম এ নাসের।
দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের সীমান্তবর্তী জেলা সাতক্ষীরা এই জেলার মাটি ও আবহাওয়া শস্য চাষের জন্য খুবই উপযোগী। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবছর সাতক্ষীরা জেলায় ৯,৪০৫ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, তবে চাষ করা হয়েছে ৯,৪৩০ হেক্টর জমিতে, অর্থাৎ গত বছরের তুলনায় এবার ২৫ হেক্টর বেশি জমিতে সরিষা চাষ করা হয়েছে। জেলার তালা ও দেবহাটা উপজেলা সহ বাকি উপজেলায় সরিষা আবাদ ভালো হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। গতবারের থেকে সরিষা এবার বাম্পার ফলন এবছর অনেক ভালো হয়েছে। আমার অল্প কৃষি জমি আছে, তাতে অর্ধেকটা আমি সরিষা ফসল লাগাই। অন্যান্য ফসলের চেয়ে সরিষা চাষ খুব লাভজনক এবং অল্প সময় এ চাষ করা হয়। আমাদের ক্ষেতে সরিষা লাগাই, সেই তেল মাড়াই করে আমরা তরকারি রান্না করি, ভালো স্বাদ পাই। আবহাওয়ার কারণে গত বছরের মতো এবারও সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা দেখছেন এই কৃষিবিদ। তেমনি সরিষা আবাদ করে কৃষকের অর্থনৈতিক অনেক কৃষকের অনেক লাভবান হচ্ছে। এজন্য সরিষা চাষ দিন দিন কৃষকের চাহিদা বাড়তেছে এবং কৃষক লাভবান হওয়ার জন্য চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কৃষক অধিদপ্তর সরিষা চাষে কৃষকদের সার্বিক প্রযুক্তি সহায়তা পরামর্শ দিচ্ছে। কৃষকদের আরও আগ্রহী করে তুলতে সরকারিভাবে আর্থিক সহায়তা দরকার, আর সেটা সম্ভব হলে এই জেলায় সরিষা চাষের ব্যাপকতা আরও বৃদ্ধি পাবে বলে ধারণা সংশ্লিষ্টদের। এ নাসের, এসএটিভি নিউজ ডেস্ক। এই ছিল সন্ধ্যার এসএটিভি সংবাদে। এরপর দেখবেন মাঠে ময়দানে। আর এসএটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.sctv.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।